রক্ত দিতে সকাল থেকে বার্ন ইনস্টিটিউটে মানুষের ঢল। এদিকে হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয় বলছেন সহকারী প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসের ৩-০ তত্ত্ব ও বাস্তবতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয় বলছেন সহকারী প্রেস সচিব। উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে, এ দাবি সঠিক নয়। এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। তিনি জানান, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম, পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এই ঘটনায় আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে। এর পাশাপাশি এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে। ডক্টর ইউনূসের ৩-০ তত্ত্ব ও বাস্তবতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উচ্চারণ করলে চোখের সামনে ক্ষুদ্র ঋণের সেই প্রাথমিক উচ্ছ্বাস আর জাতিসংঘের মিলনায়তনের নোবেল পদকের গর্বিত মুহূর্তে ভেসে ওঠে। একই সঙ্গে ভেসে ওঠে বিতর্ক, দোলাচল, প্রশংসার সঙ্গে সঙ্গে সন্দেহের টুকরো ছায়া। ক্ষুদ্র ঋণের সাফল্য আর ব্যর্থতার কাহিনী লতাপাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র গ্রামে। কিছু জায়গায় তা স্বনিযুক্তির আলো জ্বেলেছে, আবার কোথাও মানুষকে ফেলে দিয়েছে ঋণের দুষ্ট চক্রে। আজ যখন তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার মঞ্চে তার নতুন স্বপ্ন 3-0 দারিদ্র্য, বেকার ও কার্বন নির্গমনকে শূন্যে নামিয়ে আনা দেশের নীতি ও আন্তর্জাতিক আলোচনা মঞ্চ এ জায়গা করে নিয়েছে, কিন্তু এই বিপুল আকাঙ্ক্ষার অভীষ্টে পৌঁছাতে গেলে প্রশ্নগুলো সমান জোরে ধাক্কা দেয়। এটা কি উদার মানবিকতার বাস্তব নকশা, নাকি এক ধরনের মদের ইউটোপিয়া যার নেপথ্যে রাজনৈতিক জনপ্রিয়তা আর বৈশ্বিক ইমেজ পলিশের কৌশল লুকিয়ে আছে? দারিদ্র্য শূন্যের কথা বলতে গেলে প্রথমেই চোখে পড়ে সেই আশ্চর্য পরিসংখ্যান। বিশ্বব্যাংকের হিসাবে 1990 থেকে 2019 সালে চরম দারিদ্র্যের হার 36% থেকে কমে দাঁড়িয়েছে প্রায় 9%। যারা পেছনে চীনের শিল্পায়ন ও দক্ষিণ এশিয়ার শ্রম বাজারের ভূমিকা রেখেছে। কিন্তু একই গ্রাফে দেখা যায় বৈষম্যের ফারাকটা একই সময় ফেসেছে। ওয়ার্ল্ড ইনকুয়ালিটি ল্যাবের সাম্প্রতিক রিপোর্ট বলে, ধনী দরিদ্রের আয়ের ব্যবধান এখনও ঊর্ধ্বমুখী। ইউনিসেফ ক্ষুদ্র ঋণ মডেল গ্রামীণ নারীদের হাতে সীমিত পুঁজি তুলে দিলেও ঋণের সুদ আর প্রশিক্ষণের অভাব, বাজার সুবিধার সংকট অনেক ক্ষেত্রেই লাভকে খেয়ে ফেলেছে। ভারতের অন্ধ্রপ্রদেশে 2010 সালে সুদের কিস্তি শোধে ব্যর্থ হয়ে ধারাবাহিক আত্মহত্যার ঘটনা বড়সড় প্রশ্ন তুলে দিয়েছিল। ক্ষুদ্র ঋণ কি দারিদ্র্য দূর করছে, নাকি নতুন ধার দেনার দানব সৃষ্টি করেছে? বাংলাদেশের একাধিক এনজিও মাঠ পর্যায়ে গ্রামের সহজ সরল মানুষকে চাপে ফেলেছে। পূর্ব শর্ত পূরণে ব্যর্থ হলে দেনার দায়ে গবাদি পশু পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। সুতরাং দারিদ্র্য শূন্যের সোনালী সোপান তৈরির আগে ঋণ প্রাপ্তির পাশাপাশি ন্যায্য বাজার দর, দক্ষতা, প্রশিক্ষণ, সামাজিক নিরাপত্তা, এই সমন্বিত অবকাঠামো গড়ে তোলা জরুরি। নইলে শূন্য শব্দটা পোস্টারে চকচক করবে, বাস্তবের মাটিতে বসন্ত নয় বরং হতাশা ধূলিঝড়ি ছড়াবে। তারপর আসে বেকারত্ব শূন্যের প্রশ্ন, যেখানে ইউনূসের পপুলার মন্ত্র সবাই উদ্যোক্তা শুনতে যতই অনুপ্রেরণাময় হোক, বাস্তবে তা অনেকের কাছেই গোলাপি কাচের চশমা পরে ভবিষ্যৎ দেখার শামিল। গ্লোবাল এমপ্লয়মেন্ট ট্রেন্ডস এর তথ্য বলছে, কোভিড পরবর্তী বিশ্বে অন্তত 17 কোটি মানুষ স্থায়ী আয়হীন নন ফর্মাল খাত নির্ভর জীবিকা খুঁজছে। এর মধ্যে অনেকে মাঝবয়সী, প্রযুক্তি অজ্ঞ বা স্বল্প শিক্ষিত। উদ্যোক্তা হওয়া ঝুঁকি নেওয়ার অর্থ তাদের কাছে পেটে ভাতের শেষ মুঠোটুকু বাজি ধরা। এন্টারপ্রেনারশিপ পরামর্শদাতা রবার্ট রাইক সাবধান করেছেন, প্রত্যেককে উদ্যোক্তা বানানোর স্বপ্নে যে ঝুঁকি সন্তোলন লাগে তা নেই উন্নয়নশীল দেশের সিংহভাগ মানুষের ঝুলিতে। ধরা যাক, বাংলাদেশে প্রতি বছর কর্মবাজারে যুক্ত হয় প্রায় 22 লাখ তরুণ। তার মধ্যে কারিগরি তথা ভোকেশনাল শিক্ষা প্রায় সর্বোচ্চ 20%। অবশিষ্ট 80% যদি স্বনিযুক্ত করতে চায়, তবে শুধু ক্ষুদ্র ঋণ নয়, লাগবে আধুনিক সরঞ্জাম, মার্কেট লিড জেন,
বিপণন, প্রশিক্ষণ, ডিজিটাল স্কিল, ই-কমার্স প্ল্যাটফর্ম এগুলোর কোনোটিই এখনও গণহারে সহজলভ্য নয়। উপরন্তু প্রযুক্তিগত অটোমেশন বিপুল হারে রুটিন কাজ হারিয়ে দিচ্ছে। 2024 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট বলছে জেনারেটিভ এআই অন্তত 8 কোটি চাকরি পুনর্গঠন বা বিলুপ্তির ঝুঁকিতে ফেলে দিয়েছে। এই বাস্তবতায় বেকারত্ব শূন্য উচ্চারণ করতে হলে রাষ্ট্রকে কেবল তথ্য প্রচার নয়, শিল্প পুনর্গঠন, উচ্চ মূল্যভিত্তিক কৃষি, গ্রিন টেক, তথ্য প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গণপ্রশিক্ষণের সম্পূর্ণ ইকোসিস্টেম দাঁড় করাতে হবে। তাহলে উদ্যোক্তা স্বপ্ন হবে নদীর বালুচরের ঘর দৃষ্টিনন্দন হলেও প্রথম জোয়ারেই বিলীন। সবশেষে আসে কার্বন নির্গমন শূন্য, যেখানে ইউনুসের অবস্থান নৈতিকভাবে দৃঢ়, কিন্তু রূঢ় অর্থনীতির মুখোমুখি হয়ে পড়লে সেই দৃঢ়তা তীব্র আলোছায়া ফেলে। ইউরোপিয়ান গ্রিন ডিল বা যুক্তরাষ্ট্রের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নিয়ে পশ্চিমা দুনিয়া কার্বন নির্গমন কমাতে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করছে। অথচ একই সময়ে গ্লোবাল সাউথে উন্নয়নমূলক অবকাঠামো ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়ছে। কারণ সস্তা জ্বালানি ছাড়া উৎপাদন খরচ সামাল দেওয়া কঠিন। বাংলাদেশ নিজেই 2041 সাল পর্যন্ত শিল্পায়নের লক্ষ্য ধরে বছরের 7% জিডিপি প্রবৃদ্ধি চায়। স্বল্পকালীন প্রবৃদ্ধির ক্ষুধা আর দীর্ঘকালীন জলবায়ু নীতির বিরোধ বাঁধবেই। আন্তর্জাতিক জলবায়ু তহবিল দ্রুত ছাড় না দিলে দক্ষিণ এশিয়ার অনেক রাষ্ট্র তার স্বরে গ্রিন স্লোগান দেবে, অথচ কয়লার ধোঁয়া বুকে টেনে কারখানায় চিমনিতে কালো ধূম্রলেখা বাড়াবে। উপরন্তু কার্বন শূন্য অর্থনীতি গড়ে তুলতে চাইলে নবায়নযোগ্য শক্তির প্রযুক্তি নির্ভরতা, গ্রিড আধুনিকায়ন, বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা, এসব বিনিয়োগ বিশাল। এগুলোর তহবিল রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তর নিশ্চিতে উন্নত দরিদ্র দেশের আস্থার ব্যবধান ভাঙতে না পারলে নেট জিরোর স্লোগান উপকূলীয় অঞ্চলে খঞ্জু মাটির মতো ভেঙে ভেঙে পড়বে। এ অবস্থায় একজন রাষ্ট্রনায়ক ইউনূসের উচিত হবে স্বপ্নের সঙ্গে খরচপত্রের খাতা খোলা, ন্যায্য রূপান্তর ভিত্তিক ফান্ড দাবি করে গ্লোবাল সাউথের জোট গড়ে তোলা। নইলে শূন্য নির্গমন শুধু আন্তর্জাতিক সম্মেলনের মাইক্রোফোনের গমগম করবে, ভাটার কালে দুর্ভোগ বাড়িয়ে দেবে উপকূল হাওর মরুভূমির দরিদ্র জনগোষ্ঠীর জন্য। এই তিনটি শূন্য লক্ষ্য যখন একই সরলরেখায় বসে, তখন আরেকটি মৌল সমস্যা সামনে আসে, ব্যক্তি নির্ভর এনজিও ভিত্তিক উদ্যোগ বনাম প্রাতিষ্ঠানিক রাষ্ট্রযন্ত্রের বাস্তবতা। ক্ষুদ্র ঋণ যুগে ইউনূস ছিলেন মূলধারার ব্যাংকিংয়ের বাইরে এক বিকল্প সত্তা। তার ব্যক্তিগত খ্যাতি অনেক বাধা টপকে গ্রামীণ মডেল প্রতিষ্ঠা করেছে, কিন্তু সরকার প্রধান ইউনূসের অবস্থান অন্যতর। এখন তার প্রতিটি ঘোষণায় বাজেট, আইন, পার্লামেন্ট, বিরোধী দল, নাগরিক সমাজ, আন্তর্জাতিক সম্পর্ক গাথা। অতএব নীতির সাফল্য ব্যর্থতা আর শুধু তার কৃতিত্ব দায় নয়, পুরো প্রশাসনের সমষ্টিগত জবাবদিহি। সমালোচকরা ঠিক তাই প্রশ্ন তোলেন, 3.0 কি আদতে জাতীয় উন্নয়ন পরিকল্পনার মডিউল, নাকি এক ব্যক্তির বৈশ্বিক ব্র্যান্ড? রাষ্ট্রনীতি যদি ব্যক্তিকেন্দ্রিক ক্যাম্পেইন পর্যবেসিত হয়, তবে তা স্থায়িত্ব হারায়। যেমন আফ্রিকার কিছু দেশে দেখা গেছে, একজন প্রভাবশালী নেতা বিদায় নিতেই তার দাতব্য ভাবনা, কেন্দ্রীয় কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। রাষ্ট্রশক্তিকে এড়িয়ে সামাজিক ব্যবসা নিয়ে কল্যাণ নিশ্চিত করার যে ধারণা ইউনূস বহু বছর ধরে তুলে ধরেছে, তা তাত্ত্বিকভাবে আকর্ষণ হলেও বাস্তবে পুঁজিবাদের ভেতর বসে লড়াই করে, কারণ লাভের বিনিময়ে কল্যাণ ধারা বাজারে প্রতিযোগিতায় পড়লে অনেক সময় প্রান্তিক মানুষের স্বার্থকে আবার 2 নম্বর সিটে বসায়। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে রাজনৈতিক মেরুকরণ প্রবল, সেখানে 3.0-কে ব্যক্তির আসন থেকে টেনে নামিয়ে রাষ্ট্রের টেবিলে বসাতে হবে। সংসদীয় পর্যালোচনা, সুশাসন সূচক, বার্ষিক লক্ষ্যমাত্রা এগুলো দিয়ে জবাবদিহি নিশ্চিত হলে তবেই দশকব্যাপী প্রকল্পের ধারাবাহিকতা থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। রক্ত দিতে সকাল থেকে বার্ন ইনস্টিটিউটে মানুষের ঢল। বিমান বিধ্বস্তে আহতদের রক্ত দিতে সকাল থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। শিক্ষার্থী সহ বিভিন্ন বয়স ও পেশার নারী পুরুষ দেশের নানা প্রান্ত থেকে এসে দাঁড়িয়েছেন রক্তদানের লাইনে। সকাল 9:45-টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায় ইনস্টিটিউট প্রাঙ্গণে রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা রক্তদাতাদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করছেন। তারা গেছে ঢাকার বাইরে থেকে। যারা রক্ত দিতে এসেছেন তাদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ নেগেটিভ গ্রুপে রক্তের সংকট থাকায় নিজ তাগিদে তারা ঢাকায় ছুটে এসেছে বলে জানিয়েছেন।
রোভার স্কাউটের সদস্য মোহাম্মদ হাসান বলেন, আমরা এখন নাম এন্ট্রি করছি। অষ্টম তলা থেকে সংকেত এলে একে একে ব্লাড নেওয়া হবে। 1 ঘন্টার মধ্যে বুথ প্রস্তুত হবে। মৌলভীবাজার থেকে ঢাকায় ছুটে এসেছেন খালেদ আহমেদ নামে এক ডেইরি ব্যবসায়ী। তিনি বলেন, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। শুনলাম এই গ্রুপে রক্ত বেশি দরকার, তাই দেরি না করে চলে এসেছি। শিশুগুলো যেন সুস্থ হয়ে ওঠে এই প্রার্থনায় রক্ত দিতে এসেছি।